বিকেলবেলা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল প্রিয়াঙ্কা। তখনই হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শোনা গেল। প্রিয়াঙ্কা উঠে গিয়ে দরজাটি খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল একজন সুদর্শন পুরুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যাকে সে এর আগেও বেশ অনেকবার দেখেছে। প্রিয়াঙ্কা তাকে দেখেই বলতে লাগলো, হাই হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম টু অল। আমি তোমাদের সকলের প্রিয় প্রিয়াঙ্কা বলছি। আমি জানি তোমরা আমাকে অনেক মিস করো এবং অনেকেই আমাকে মেসেজ করে বলো, আপু প্লিজ নিয়মিত কেন গল্প দিচ্ছেন না। তো তোমাদের সবার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি। তোমরা তো জানো আমার একটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল আছে, ভয়েস অফ প্রিয়াঙ্কা, এবং এইটার সাথে এখন আমি নতুন আরেকটা অফিসিয়াল চ্যানেল খুলছি, সেটার নাম হচ্ছে স্টোরি এক্সপ্রেস। তো আশা করি এখন থেকে দুই চ্যানেলেই তোমরা গল্প পাবে। মানে একদিন যদি ভয়েস অফ প্রিয়াঙ্কাতে আপলোড হয় তাহলে আর একদিন স্টোরি এক্সপ্রেসে আপলোড হবে। মানে তোমরা আমার গল্প প্রত্যেক দিনই শুনতে পাবে আমার নিজের অফিসিয়াল চ্যানেল দুইটা থেকে। সো জিনিসটা কিন্তু খুবই সারপ্রাইজিং। তো আশা করতেছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবে। স্টোরি এক্সপ্রেস চ্যানেলটা ইউটিউবে সার্চে দাও, পেয়ে যাবে। আর না হলে হচ্ছে এই ভিডিওর ঠিক লিঙ্কে তোমরা পাবে, বা হচ্ছে কমেন্টে আমি পিন কমেন্ট করে দিব, তাহলে সেখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো স্টোরি এক্সপ্রেস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, বাই। বিলিভ মি, আমি আমার মতো মানুষ, বিলিভ মি, আমি আপনার মতো ছেঁচড়া মানুষ একটাও দেখিনি। এতদিন ধরে ভার্সিটিতে জ্বালাতন করেছেন, সেটাও না হয় সহ্য করে নিলাম, কিন্তু আজ একদম বাসা অবধি চলে আসবেন এটা আপনার থেকে কখনোই আশা করিনি। আরে এটা তোমাদের বাসা? দেখুন, একদম নাটক করবেন না। জেনে শুনে বাসায় এসেছেন, এখন আবার নাটক করছেন। এটা আমাদের বাসা নাকি? তো আপনার কি মনে হয় এই বাসায় আমরা ভাড়াটিয়া নাকি? আরে তুমি তো অনেক বেশি রেগে যাচ্ছ, প্লিজ একটু ঠান্ডা হও। সেরকম কিছুই না, আমি আসলে এখানে অন্য একটা দরকারে এসেছি। দেখুন, একদম ফাজলামো করবেন না। আপনার মতো ছেলেদেরকে আমার খুব ভালো করেই চেনা আছে। যখন কেউ চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তখন সবাই এমন কথাই বলে, কেউই সহজে নিজেকেও স্বীকার করতে চায় না। এখন নিশ্চয়ই আপনি এ নিয়ে বলবেন আপনি ভুল করে এখানে চলে এসেছেন, আপনি এখানে আসতে চাননি। দেখুন, এসব মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না, আপনি ধরা পড়ে গেছেন। বিলিভ মি প্রিয়াঙ্কা, আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলছি না, যা সত্য তাই বলছি। সত্যি এটাই যে আমি এখানে ইচ্ছা করে আসিনি। দেখুন, আপনার সব ফালতু লেকচার শুনতে আমি এখানে বসে নেই। চুপচাপ এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। এই বলে প্রিয়াঙ্কা তখনই আশিকের মুখের উপর দরজাটা লাগিয়ে দেবে। তখনই প্রিয়াঙ্কার ছোট বোন তিশা সেখানে চলে আসে আর আশিককে দেখা মাত্রই বলতে থাকে, আরে স্যার তো চলে এসেছেন, তো এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভিতরে আসুন। প্রিয়াঙ্কাকে যেই বুঝতে পারল না সবকিছুই যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে হা করে তাকিয়ে আছে। তিশা তাকে কোনো কথা বলার সুযোগই না দিয়ে আশিককে হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে আসলেও আর ড্রয়িং রুমের সোফায় বসতে দিল। আর তারপরে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে আপু, তোকে তো বলাই হয়নি, আব্বু আমার জন্য নতুন প্রাইভেট টিউটর ঠিক করেছেন। উনি হলেন আমার নতুন টিচার। পরিচয় হয়নি স্যার, এই হলো আমার বড় বোন। আর আপু, উনি আমার নতুন টিচার। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই ছেলের কাছে তুই কোনো টিউশন পড়বি না। এই ছেলেকে বল ভালোই ভালোই এখান থেকে চলে যেতে, আমি তোকে অন্য টিউটর রেখে দিব। আরে আপু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগলের মতো কথা বলছিস কেন? এত কষ্ট করে একজন ভালো টিউটর পেলাম, আর এখন কি না তুই বলছিস ওনাকে বাদ দিয়ে দিতে? কেন, তোর কি কানে কোনো সমস্যা হয়েছে নাকি? আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? এই ছেলেকে তোরে পড়াতে হবে না, আমি তোর জন্য ভালো টিউটর রেখে দিব। আই এম সো সরি আপু, সেটার কোনো প্রয়োজন হবে না। তুই তোর নিজের জন্য টিউটর রেখে নিস, আমি এই স্যারের কাছেই টিউশন পড়ব। আর এতে তোর কোনো আপত্তি আমি শুনবই না, কারণ টিউশন আমি পড়ব, তুই না। দেখুন, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি খুব ভালো করেই জানি এই ছেলের ক্যারেক্টারে সমস্যা আছে, তাই আমি বোন হয়ে তোকে এর কাছে প্রাইভেট পড়তে দিতে পারি না। দেখ আফু, আমাকে নিয়ে চিন্তা করার জন্য মা বাবা আরও অনেকেই রয়েছে, তাই তোকে এই ফালতু চিন্তা না করলেও চলবে। তুই তোর নিজের চরকায় তেল দে। স্যার, আপনি আসুন তো আমার সঙ্গে। আপনি আপুর কথা কিছু মনে করবেন না। এই বলে প্রিয়াঙ্কার কথাকে
কোনো পাত্তা না দিয়ে তিশা আশিকের হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে চলে গেল। আর তারপর চেয়ার টেনে বসতে দিল আর বলতে লাগলো, স্যার প্লিজ, আপনি আপুর কথায় কিছু মনে করবেন না। ওর একটু মাথায় সমস্যা আছে। ও সুন্দর আর হ্যান্ডসাম ছেলে দেখলেই ওদের সঙ্গে একরকম খারাপ আচরণ করে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোমার বোনকে দেখেই বুঝতে পেরেছি তার মাথায় সমস্যা আছে। যাই হোক, তুমি তোমার বই বের করো, আমি যেটা করতে এসেছি সেটাই করি। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমার বোনের মাথায় সমস্যা আছে। তা না হলে আপনার মতো একজন টিউটরকে বাদ দিতে বলে? তার ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি প্লিজ কিছু মনে করবেন না। ঠিক আছে, বললাম তো কোনো ব্যাপার না। আমি একজন প্রাইভেট টিউটর, আমাকে নিয়ে এক একজন এক এক রকম মন্তব্য করতেই পারে, কিন্তু কারোর মন্তব্য আমার গন্তব্য কখনোই ঠেকাতে পারবে না। ইউ আর সো রাইট। আপনি একটু বসুন, আমি আপনার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসতেছি। আরে না, এসব তুমি কি বলছো? এসবের কোনো প্রয়োজন হবে না। আমি আজ এই সবেমাত্র প্রথম দিন তোমাকে টিউশন পড়াতে এসেছি। আগে তুমি তোমার পড়া শেষ করো, তারপর অন্য কিছু। তখনই পেছন থেকে প্রিয়াঙ্কার বাবার গলার আওয়াজ শোনা গেল। তিনি বলতে লাগলেন, আরে, আমি তো ভাবছিলাম তোমাকে ফোন দেব, এর মধ্যেই তুমি চলে এসেছো। যাই হোক, তোমার সময় জ্ঞান দেখে আমি খুবই খুশি হলাম। না মানে আঙ্কেল, আমি আপনার মেয়েকে টিউশন পড়ানোর দায়িত্ব নিয়েছি, তাই যথা সময়ে এসে তাকে টিউশন পড়ানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি তো তোমার মতো দায়িত্ববান একজন ছেলেকেই খুঁজতেছিলাম। যাই হোক, অবশেষে তোমাকে খুঁজে পেয়ে গেলাম, ভালোই হলো। হ্যাঁ, তুমি কিন্তু আমার মেয়েটাকে একটু ভালোভাবে পড়াবে। আমার মেয়েটা অঙ্ক আর ইংরেজিতে একদমই কাঁচা। আমি তোমার সম্পর্কে ভালো রিভিউ শুনেছি, তাই তো তোমাকে আমার মেয়েকে টিউশন পড়ানোর জন্য ঠিক করলাম। ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব, এবং দেখবেন আল্লাহ সহায় থাকলে আপনার মেয়ে ইনশাল্লাহ এই বছর ভালো রেজাল্ট করবে। তোমার উপর আমার সেই ভরসা আছে। তুমি আমার বন্ধুর মেয়েকে গত বছর টিউশন করিয়েছো, সে একদম খারাপ ছাত্রী ছিল, আর এই বছর সে খুবই ভালো রেজাল্ট করেছে, বলা যায় কলেজের টপার হয়েছে। হ্যাঁ আঙ্কেল, যাকে আমি টিউশন পড়াই তাকে আমি খুব মনোযোগ সহকারে যত্ন নিয়ে পড়ে, যাতে সে খুব ভালো রেজাল্ট করতে পারে। আপনার মেয়ের কাছেও আমি সেরকমই প্রচেষ্টা করব যাতে সে খুব ভালো রেজাল্ট করতে পারে। হ্যাঁ আব্বু, তুমি কোনো চিন্তা করো না। স্যার দেখেই আমি বুক ভালো করে বুঝতে পেরেছি তিনি খুবই ভালো একজন টিউটর। আচ্ছা, যাই হোক, এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, ওনাকে নাস্তা পানি। হ্যাঁ আব্বু, অবশ্যই। এই তো আমি কিচেনের দিকে যাচ্ছিলাম, তখনই তুমি চলে আসলে। যাই হোক, তোমরা দুজনে গল্প করো, আমি এক্ষুনি স্যারের জন্য নাস্তা পানি বানিয়ে নিয়ে আসতেছি। এই বলে তিশা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। তখনই প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কার মুখটা একদম ফুলে লুচির মতো হয়ে আছে। এটা দেখিয়ে তিশা প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আরে আপু, তোর আবার কি হলো? তুই এইভাবে লুচির মতো ফুলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার স্যারকে দেখে তোর হিংসা হচ্ছে নাকি? আমার বইয়ে গেছে তোর স্যারকে দেখে হিংসা হতে। তোকে তো আমি বললাম এই ছেলেটার চরিত্রের সমস্যা আছে, তুই এই ছেলেটার কাছে টিউশন পড়িস না, আমি তোকে অন্য টিউটর রেখে দিব। দেখ আপু, একদম ফালতু কথা বলবি না। আমার স্যারকে দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি মেধাবী আর ট্যালেন্ট। তুই প্লিজ আমার স্যারের পিছনে লাগিস না, তাহলে এই বছরও আমাকে ফেল করতে হবে। আব্বু কি বলেছে জানিস? গত বছর নাকি আব্বুর এক বন্ধুর মেয়েকে প্রাইভেট করিয়েছিল, সেই মেয়ে নাকি এই বছর কলেজে টপার হয়েছে। আমারও স্যারের কাছে টিউশন পড়ে কলেজের টপার হওয়ার ইচ্ছে হয়েছে। তুই কলেজ টপার না লাট্টো হতে পারবি। আমার কথা তো শুনছিস না? যখন ফেল করবি তখন বুঝতে পারবি মজা, তখন আমার কথা মনে পড়বে, তখন কিন্তু আমায় কিছু বলিস না, কারণ আমি তোকে আগে থেকেই হুঁশিয়ার করে দিচ্ছি। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তো আমার আর কিছুই করার নেই। দেখ আপু, আমি সত্যি কথা বলছি, আমাকে নিয়ে তোর এত মাথা ব্যথা না
দেখালেও চলবে। তুই তোর নিজের চরকায় তেল দে, আশা করি ভালো কিছু হবে। এই বলে তিশা কিচেনে ঢুকে গেল আর তার স্যারের জন্য চা বসিয়ে দিল। আর এদিকে ফ্রিজে এসে ফল কাটার জন্য কিছু ফল নিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ফল যেই না কাটতে নিল অমনি তিশার হাত কেটে গেল আর সে চিৎকার দিয়ে উঠল। ও মা গো, বাবা গো, আমার হাতটা কেটে গেল, আহ কি ব্যথা! এই বলে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে তিশা। এদিকে প্রিয়াঙ্কা তার রুম থেকে দৌড়ে বের হয়ে আসে। তিশার হাত থেকে মোটামুটি রক্ত পড়ছিল। সে তাড়াতাড়ি করে নিজের গলায় পেঁচিয়ে থাকা ওড়নাটা দিয়ে তিশার হাতটা চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে। তখনই আশিক আর প্রিয়াঙ্কার বাবা তারা দুজনও ড্রয়িং রুমে চলে আসে। এদিকে প্রিয়াঙ্কা তিশার হাতে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। অপরদিকে তিশা আশিককে দেখে আরো ন্যাকা কান্না শুরু করে দেয়। আহ কি ব্যথা লাগছে, কতটা হাত না জানি কেটে গেছে। দেখ, একদম ঢং করিস না। এত ঢং আমার একদমই ভালো লাগে না। তুই কাজটা করতে পারবি না সেটা আমাকে বললেই তো আমি করে দিতাম, কিন্তু ঢং দেখিয়ে কেন নিজে নিজেই করতে গেলি? আর কেনই বা এখন এত নাটক করছিস? আপু, তোমার কি মনে হচ্ছে আমি নাটক করছি? তুমি দেখলে কতটা রক্ত বের হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমার আঙ্গুলটা কেটে পড়ে গেছে। মানে কিছু দেওয়ার ব্যবস্থা করো। আরে ওরা দুজনে ঝগড়া করা বন্ধ কর। বেশি কেটে গেলে তো এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ব্যান্ডেজ করাতে হবে। সেটার কোনো প্রয়োজন হবে না বাবা, অল্প একটু কেটেছে। আর এই যে সামান্য একটু রক্ত বের হয়েছে, এটা সেরকম কোনো গুরুতর ব্যাপার না। তোমরা ওয়েট করো, আমি ফার্স্ট এড করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তখনই আশিক সামনের দিকে এগিয়ে আসে, তিশার হাতটা ধরতে ধরতে বলে। আরে আমার জন্য এসব কিছু হয়েছে। তোমাকে তো বলেছিলাম আমার জন্য নাস্তা বানাতে হবে না। তুমি যদি আমার জন্য নাস্তা বানাতে না আসতে তাহলে এই অঘটনটা আজ ঘটতো না। উফ স্যার, এভাবে বলবেন না। আপনি আমার স্যার, আর আপনার জন্য এইটুকু তো করতেই পারি। কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। এই বলে প্রিয়াঙ্কার কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিল তৃষা। আর তারপর সোজা রুমের দিকে দৌড়ে চলে গেল। কোনো রকম একটা ব্যান্ডেজ করে নিল। তারপর আশিকের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। এই তো স্যার, ঠিক হয়ে গেছে, আপনি বসুন। আমি চুলায় চা বসিয়ে রেখে এসেছিলাম, ওটা নিয়ে আসি। এই না, একদম নয়। তোমাদের বাড়িতে কি অন্য কেউ নেই নাকি যে ওটা করতে পারবে না? তোমাকে এখন কোথাও যেতে হবে না, তুমি এখানে চুপচাপ বসো। এমনিতেই অনেকখানি হাত কেটে গেছে, এখন আর কোনো রিস্ক নিতে যেও না। তিশাও তখন ন্যাকামি করে বলতে লাগলো। হ্যাঁ স্যার, এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন। কিন্তু দেখেন, আমার আপুকে সে বলল নাকি অল্প একটু কেটেছে, এগুলো নাকি কোনো ব্যাপার না। আসলে কি জানেন স্যার, আমার আপুটা না আমাকে একদমই সহ্য করতে পারে না, সব সময় এমন করে। আসলে সৎ বোন হলে যা হয় আর কি। সে আমার ভালো সহ্যই করতে পারে না, আমাকেও সহ্য করতে পারে না। যখনই শুনলো আমি আপনার কাছে টিউশনি করব, আমি ভালো রেজাল্ট করে ফেলবো, এতেই তার হিংসা শুরু হয়ে গেছে। দেখো, এভাবে কাউকে বলতে হয় না। সৎ হোক, তোমার বোন তো, সে তোমার ভালোই চাই। দেখো, তোমাদের ফ্যামিলির মানুষ যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি এখানে এসে তোমাকে টেনশন করাবো না। আরে স্যার, আপনাকে সত্য কথা বললেও দেখি আমি বিপদে পড়ে গেলাম, সেরকম কোনো ব্যাপার না। ওর কথাই আপনি কিছু মনে করবেন না। ওকে যে যার কথায় ওকে যে যার কথায় আপনি এই বাড়িতে আসা বন্ধ করে দেবেন। আমি আছি, আমার বাবা মা আছে। তাছাড়া বাবা কিন্তু তার সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়েছে, তাই সে এই বাড়িতে একজন আশ্রিতা হিসেবে আছে মাত্র। খুবই ব্যঙ্গ করে কথাগুলো বলছিল তিশা। আর আশিকের সবকিছু চুপচাপ শুনছিল। সে কোনো উত্তর দিচ্ছিল না। আর এদিকে তখনই প্রিয়াঙ্কার নাস্তার প্লেট হাতে নিয়ে তাদের রুমে প্রবেশ করে। তিশা আর আশিক একদম পাশাপাশি বসেছিল। প্রিয়াঙ্কা রুমে ঢুকেই গলায় কাশি দেয়। তারপরেই বলতে থাকে। তিশা, আমি কি রুমের ভেতরে আসবো? এখানে তোর স্যারের জন্য নাস্তা রেডি করে এনেছি। রুমের ভেতর চলে এসে তারপর আর পারমিশন নেওয়ার কি আছে? পারমিশন নেওয়ার যদি ইচ্ছেই থাকতো তাহলে তো রুমের বাহিরেই থেকেই পারমিশন নিতে। যাই হোক, চলে এসেছো যখন এসেই গেছো, এখন তার বলে কোনো লাভ নেই। নাস্তাটা টেবিলের উপর রাখো
আর চুপচাপ এখান থেকে চলে যাও। প্রিয়াঙ্কা মনে মনে অনেক কষ্ট পেলেও মুখে কিছুই বলল না। চুপচাপ টেবিলের উপর নাস্তাটা রেখে সেখান থেকে চলে গেল। আর তখনই তিশা সেখান থেকে উঠে গিয়ে নাস্তার প্লেটটা আশিকের হাতে তুলে দিয়ে বলতে লাগলো, স্যার, আজকে তো আর পড়া হবে না, আপনি নাস্তাটা খেয়ে নিন, তারপর চলুন আমরা বাইরে থেকে কোথাও একটা ঘুরে আসি। আই এম সো সরি তিশা, এটা আমাকে দিয়ে হবে না, কারণ আমার আরও একটা টিউশন আছে। আমি তোমাকে পড়িয়ে তারপর ওখানে যাব। স্যার প্লিজ, একদিন টিউশন না গেলে কিছু হবে না, আপনি চলুন আমার সঙ্গে, দুজন মিলে সারাটা বিকেল ঘোরাঘুরি করব। তাছাড়া আপনার মতো হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলের সঙ্গে বিকেল কাটানো আমার খুব ভালো লাগবে। প্লিজ স্যার, আপনি না করবেন না। একদিন টিউশনে না গেলে সেরকম কোনো ক্ষতি হবে না, আর যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেটা আমি আপনাকে পুষিয়ে দেব। এই বলে আশিক তার সঙ্গে যেতে রাজি না হলেও তিশা তাকে জোর করে রাজি করালো। বাসা থেকে দুজনে একসঙ্গে বের হচ্ছিল। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি ব্যাপার তিশা, এই বিকেলবেলা তুই কোথায় যাচ্ছিস, তাও আবার তোর টিউশন টিচারের সঙ্গে? দেখ আপু, সব সময় আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে আসিস না। এই সব কিছু যে আমার একদম ভালো লাগে না, সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই তোকে বলছি, যতটা সম্ভব আমার থেকে দূরে থাকবি, থাকার চেষ্টা করবি। একদম আমার ব্যক্তিগত ব্যাপারে এত নাক গলাতে আসবি না। দেখ, তোর ভালোর জন্য বলছিলাম, কিন্তু তুই যখন ভালোটা বুঝলি না তখন আর তোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর কোনো ইচ্ছে আমার নেই। তবে এমন যেন না হয় আমার কথা বাসি হলে কাজে লাগে, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তখন কিন্তু আবার আমাকে দোষ দিস না। দেখ আপু, এতক্ষণ ধরে সহ্য করছি তোকে, আর সহ্য করার ইচ্ছে নেই। আমি কিন্তু এখন সত্যি সত্যি আব্বুর কাছে তোর নামে বিচার দিব। আমি আর পারছি না তোকে সহ্য করতে। এটা বলা মাত্রই প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারলো এখানে তিশাকে কোনো কিছু বলতে চাওয়া মানে বাইরের মানুষের সামনে নিজেকে অপমান সাব্যস্ত করা। এদিকে প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর তিশা আর আশিক দুজনেই বাসা থেকে বের হয়ে পড়ে। আশিকের অনিচ্ছা সত্ত্বেও সেদিন সারাটা বিকেল তিশার সঙ্গে কাটাতে হয়। তার অন্যতম কারণ হচ্ছে আশিক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা সাধারণ ছেলে, যে অসীম স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছে পড়াশোনা করে চাকরি বাকরি কিছু একটা করার জন্য। কিন্তু ঢাকা শহরের মতো একটা জায়গায় পড়াশোনার খরচ চালানো অতটাও সহজ কাজ নয়। এখানে নিজের খাওয়া দাওয়া, থাকা এবং পড়াশোনার খরচ চালাতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট গুনতে হয়, যেটা তার দিনমজুর বাবার পক্ষে চালানো একদমই সম্ভব নয়। তাই সে এখানে আসার পর থেকে বেশ কয়েকটা টিউশন পড়ায়। আর এখানে মূল রিজন হলো আশিক অন্য সব কয়টা টিউশন পড়িয়ে যে কয়টা টাকা বেতন পায়, প্রিয়াঙ্কার বাবা তিশাকে পড়ানোর জন্য এর চাইতে বড় একটা অ্যামাউন্ট ফিক্সড করে রেখেছেন। তাই অন্য কয়টা টিউশন হাতছাড়া হয়ে গেলেও আশিককে এই টিউশন হাতছাড়া করা চলবে না। এতে যত সমস্যাই হোক না কেন এটা তাকে কন্টিনিউ করতেই হবে। অপরদিকে প্রিয়াঙ্কা আর আশিক একই ভার্সিটিতে একই সেমিস্টারে আর একই ক্লাসে পড়াশোনা করে। দুজনেই এই বছর অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। সেদিকেই দুজনের পরিচয়। প্রিয়াঙ্কা মনে মনে আশিককে প্রথম দিন থেকেই পছন্দ করে, কিন্তু কোনো একটা কারণে হয়তো সেটা বলা হয়ে উঠছে না। আর এদিকে হঠাৎ করেই আশিক তাদের বাড়িতে এভাবে তারই ছোট বোনকে টিউশন পড়াতে চলে আসবে, এটা প্রিয়াঙ্কার বোধগম্য ছিল না। প্রিয়াঙ্কা তার ছোট বোনের সম্পর্কে খুব ভালোভাবেই জানে, কারণ তার ছোট বোন আরও আগে থেকেই সুদর্শন কোনো ছেলেকে দেখলেই তার সঙ্গে প্রেম করতে চায়, সম্পর্ক জড়াতে চায়। এদিকে আশিক দেখতে মাশাআল্লাহ যথেষ্ট হ্যান্ডসাম। তিশা যদি আশিকের পিছনেও লেগে যায় তাহলে তো বনে বনে যুদ্ধ শুরু হয়ে যাবে। আর সেই জন্যই প্রিয়াঙ্কা চাইছিল ওটা আশিক তাদের বাড়িতে টিউশনই পড়াক, আর তার ছোট বোনের টার্গেট হয়ে যায়। অপরদিকে আশিক শৈশবের কোনো কিছুই জানতো না। সে তো প্রিয়াঙ্কার আচরণ দেখে মনে মনে এটাই ভেবে নিয়েছিল প্রিয়াঙ্কা তাকে সহ্য করতে পারছে না। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে ফিরে আসি। এদিকে সেদিন সারাটা বিকেল ঘোরাঘুরি করলো তিশা আর আশিক। সন্ধ্যার পর তিশাকে আশিক তার বাসার সামনে নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে গেল, যদিও সেদিনের সমস্ত খরচ তিশা নিজেই বহন করেছিল। এর পরের দিন যখন সকালবেলা প্রিয়াঙ্কা ভার্সিটিতে আসলো, দেখতে পেল আশিকও তখনই ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। প্রিয়াঙ্কা আশিককে দেখা মাত্রই তার হাতটা ধরে একটু আড়ালে ডেকে নিয়ে গেল আর বলতে লাগলো, এই, তুমি আমার বোনকে কেন টিউশন পড়াতে গিয়েছো? আরে আজব তো, তুমি এই বিষয়টা নিয়ে ভার্সিটিতেও কথা বলা শুরু করে দিয়েছো। আমি টিউশন পড়াই, যাকে ইচ্ছা তাকেই পড়াতে পারি, এতে তো তোমার সমস্যা হওয়ার কোনো কথা নেই। আমার সমস্যা আছে। তুমি পৃথিবীর যাকে ইচ্ছা তাকে টিউশন পড়াও,
তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমার বোনকে টিউশন পড়াতে পারবে না, আমাদের বাড়িতে যেতে পারবে না। দেখো, আমি তোমার কথা শুনতে পারবো না, কারণ তোমার বাবা আমাকে মোটা অঙ্কের একটা মাইনে দেবেন, যেটা আমার আর 5টা টিউশন মাইনের সমান। তাই এখানে তোমার কোনো সমস্যা হলে সেটা আমার দেখার বিষয় নয়। আমাকে টিউশন পড়াতে হবে, আমাকে ওই বাড়িতে যেতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। এতে তোমার যাই কিছু হোক না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। আশা করি তুমি সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। আমার কোনো কিছু বোঝার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে যেটা বলেছি সেটাই হবে। তুমি আর কোনো দিন আমাদের বাড়িতে আমার ছোট বোনকে টিউশন পড়াতে যাবে না। আর টিউশন পড়াতে গিয়েছো বেশ ভালো কথা, কিন্তু তুমি কাল বিকেলে কেন আমার বোনকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলে? আজব তো, তুমি নিজেই দেখতে পেলে আমি যেখানে যেতে চাইনি তোমার বোন আমাকে জোর করে নিয়ে গেছে সেখানে। তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? তোমার যদি এতই সমস্যা হয়ে থাকে তাহলে তুমি তোমার নিজের বাবার সঙ্গে কেন এ ব্যাপারে কথা বলছো না? কেন অযথাই আমাকে এইসব কথা শোনাচ্ছ? কারণ আমি এই কথা বলে বাবাকে বলতে পারবো না। আর তুমি আমার ক্লাসমেট, তোমাকে আমি চিনি, তাই এই কথাগুলো বলতে পারি। তাই আবারও তোমাকে আমি বলছি, তুমি আমাদের বাড়িতে যাবে না টিউশন পড়াতে। ওকে ফাইন, আমি যাব না। কিন্তু তোমার বাবা যে আমাকে তোমার ছোট বোনকে পড়ানোর জন্য মোটা একটা পেমেন্ট করবে, সেটার টাকা কে দেবে বলো শুনি? তোমার কি সেই সামর্থ্য আছে যে তুমি আমাকে ওই অ্যামাউন্ট দিবে? তাছাড়া যখন আমি তোমার পিছনে পাগলের মতো ছুটে চলেছিলাম তখন তো তুমি আমাকে 2 পয়সার মূল্য দাওনি, উল্টে আরও ডিমান্ড দেখিয়ে চলে গেছো। আশিকের মুখ থেকে এই কথা শুনে প্রিয়াঙ্কা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, এই কথা তো একদমই সত্যি যে প্রিয়াঙ্কার বাবা আশিককে তার ছোট বোনকে পড়ানোর জন্য যে মোটা একটা অ্যামাউন্ট দেবে, সেটা প্রিয়াঙ্কার পক্ষে আশিককে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে মাস শেষে সামান্য কিছু টাকা দেয়, শুধু তার হাত খরচ এবং প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য। তার বাবা তার সৎ মায়ের জন্য তাকে কখনোই সেভাবে হাত খরচ তো দূরের কথা, প্রয়োজনীয় জিনিসগুলোও দিতে পারেন না। তাই প্রিয়াঙ্কা আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। সেদিন ভার্সিটি ছুটি হওয়ার পর প্রিয়াঙ্কা গেটের সামনে দাঁড়িয়ে আশিকের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর আশিক ভার্সিটি থেকে বের হতে চাইলেই প্রিয়াঙ্কা তার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, দেখো, আমি তোমাকে তখন মূল্য দিইনি ঠিক আছে, কিন্তু আমি সত্যিই তোমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসি। আর আমি নিশ্চিত তোমাকে দেখে আমার বোন ক্রাশ খেয়ে বসে আছে। তাই আমি চাই না বনে বনে শত্রুতা তৈরি করতে। তুমি প্লিজ ওই বাড়িতে যেও না। আই এম সো সরি। আমাকে এসব কথা এখন বলে আর কোনো লাভ হবে না, কারণ আমি কথা দিয়ে কথা রাখি। তোমার বাবাকে আমি কথা দিয়েছি তোমার ছোট বোনকে আমি টিউশন পড়াবো। এখন তুমি চাইলেও আমি আমার এই কথা ফিরিয়ে নিতে পারবো না। তাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। প্লিজ তুমি এমনটা করো না আমার সঙ্গে। ভালোবেসে ফেলেছি তোমায়, এখন যদি ছোট্ট একটা কারণে তোমাকে হারিয়ে ফেলি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। যখন আমি এই ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তোমার পিছনে পাগলের মতো ছুটে চলেছিলাম, তখন এই কথাটা তোমার বোঝা উচিত ছিল। প্রথম দেখাতেও ভালোবাসা হয়, কিন্তু তখন তুমি আমাকে কোনো পাত্তা দাওনি। তাই এখন আমার পিছনে পাগলের মতো ছুটাছুটি করে আর কোনো লাভ নেই। আমায় ক্ষমা করতে পারো। এই বলে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিক সেখান থেকে চলে গেল। আর এদিকে এরপর থেকে আশিক প্রতিদিনই তিশাকে নিয়ম করে পড়াতে আসতো। আর তিশাকে পড়াতে আসলেই তিশা প্রতিদিনই প্রিয়াঙ্কাকে অর্ডার দিত আশিককে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। প্রিয়াঙ্কাও কোনো উপায়ন্তর না পেয়ে নাস্তা বানিয়ে দিতে হতো। প্রিয়াঙ্কা সেখানে না বলার কোনো উপায় ছিল না, কারণ ওই বাড়িতে প্রিয়াঙ্কা ছিল সাধারণ একজন কাজের লোকের মতোই। যদিও সেটা তার বাবার বাড়ি ছিল, কিন্তু সেখানে তার কোনো অধিকার ছিল না। সব সময় সবাই তার উপর হুকুম তামিল করত। শুধুমাত্র প্রিয়াঙ্কার বাবা ছাড়া প্রিয়াঙ্কার বাবা ছিলেন ওই বাড়িতে ওই একজন মানুষ, যে কিনা প্রিয়াঙ্কাকে মন থেকে একটু হলেও ভালোবাসতো। আরও প্রিয়াঙ্কা সেই ভালোবাসাটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, কিন্তু স্ত্রীর সামনে কখনোই সেটা প্রকাশ করতে পারতেন না প্রিয়াঙ্কার বাবা। কারণ প্রিয়াঙ্কার জন্মের কয়েক বছর পরেই তার মা একটা বিশাল বড় রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তারপরেই ছোট্ট প্রিয়াঙ্কার দেখাশোনা করার জন্য তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে প্রিয়াঙ্কার জীবনে কাল হয়ে দাঁড়াবে এটা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। চেয়েছিলেন মেয়ের ভালো, কিন্তু হয়ে গেল খারাপ। সৎ মা সংসারে আসার পর থেকেই প্রিয়াঙ্কার প্রতি অবহেলা অনাচার ক্রমশ বাড়তেই থাকে।
প্রিয়াঙ্কার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে কখনো এমনটা হয়নি ভালো একটা জামা কাপড় সে পরতে পেরেছে কিংবা ভালো একটা খাবার সে খেতে পেরেছে। কিন্তু তারপরেও নিয়তির প্রতি তার কোনো অভিযোগ নেই, কারণ সে এটাকে নিজের ভাগ্য বলে মেনে নিয়েছে। এই তো সেদিন প্রিয়াঙ্কার শরীরটা একটু খারাপ লাগছিল। ভার্সিটি থেকে এসে নিজের রুমে গিয়ে দুপুরের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এদিকে টিউশন পড়ানোর জন্য আশিক তাদের বাসায় আসে। তিশা আশিককে দেখা মাত্রই প্রিয়াঙ্কাকে চেঁচিয়ে বলতে থাকে আশিককে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রিয়াঙ্কা ঘুমিয়ে বিবর্তন ছিল, তাই তিশার গলার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছায়নি। অপরদিকে পড়াতে আসার 20 মিনিট পার হয়ে যাওয়ার পরেও টিচারের নাস্তা না পেয়ে রেগে যায় তিশা, আর বই রেখে টেবিল থেকে উঠে আসে তিশা প্রিয়াঙ্কার রুমে গিয়ে দেখে প্রিয়াঙ্কা ঘুমাচ্ছে। এটা দেখে সে আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঘুমন্ত প্রিয়াঙ্কার উপর টেবিলে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারে। তখনই প্রিয়াঙ্কার কপাল ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে। প্রিয়াঙ্কা ঘুমন্ত অবস্থাতেই চিৎকার দিয়ে ওঠে। মা গো, বাবা গো, মরে গেলাম গো। প্রিয়াঙ্কার এমন চিৎকারের আওয়াজ শুনে ঘুম থেকে বের হয়ে আসেন প্রিয়াঙ্কার সৎ মা। তিনি ওই রুমে এসেই তিশাকে বলতে থাকেন, কি ব্যাপার দিশা, কি হয়েছে এখানে? এই হারামজাদিটা এভাবে চিৎকার করছে কেন? দেখো না আম্মু, আমি সেই কখনই বলছি আমার স্যারকে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য, আর এই হারামজাদি এটা এখনও এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। খুব ভালো করেছো তুমি এটা। ওর কত বড় সাহস! ওর কাছে আমার মেয়ে নাস্তা চেয়েছে আর সে এটা না করে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই হারামজাদি, এখনো তুই এখানে চিৎকার করছিস? যা চুপচাপ আমার মেয়ে টিচারের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়। এই বলে প্রিয়াঙ্কার কপাল থেকে রক্ত ঝরিয়ে পড়া সত্ত্বেও প্রিয়াঙ্কার সৎ মা তার চুলের মধ্যে টেনে তোলার চেষ্টা করে। আর তখনই প্রিয়াঙ্কা বলতে থাকে, আর এগুলো কি করছো? দেখছো তো আমার কপাল ফেটে গেছে, কপাল থেকেও রক্ত ঝরছে। তারপরেও তোমরা আমার সঙ্গে এরকম আচরণ করতে পারছো? তোমাদের বিবেকে একটুও বাঁচছে না? তুই মরে যাস না কেন? মরতে পারিস না তুই? মরে গেলে তো একটা আপদ ঘাট থেকে বিদায় হয়। তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, এটা তুই ভাবিস কি করে? এক্ষুনি যা আমার মেয়ের টিচারের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়। হ্যাঁ, এটাই তো বাকি। আমি মরে গেলেই তোমরা বাঁচো আর আমিও বেঁচে যাই। আল্লাহর কাছে শুধু একটাই কথা বলার, আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও। আমি এসব কিছু সহ্য করতে পারছি না। আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে অন্তত একটু শান্তি পাবো। এই বলে প্রিয়াঙ্কা কান্না করতে থাকে। আর তখনই আশিক সেখানে ছুটে চলে আসে। প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে আশিক আর কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারছিল না। তার পকেট থেকে রুমাল বের করে প্রিয়াঙ্কার কপালটা বেঁধে দিল। আর তারপর প্রিয়াঙ্কার মাকে বলতে লাগলো, আন্টি, ওকে তো এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। প্লিজ আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ওর তো কপাল থেকে অনেক রক্ত বের হয়েছে, মাথা ফেটে গিয়েছে। এক্ষুনি ডাক্তার না দেখালে খারাপ কিছু হয়ে যাবে। আরে বাবা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। তুমি যাও আমার মেয়েকে পড়াও, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করছি। ওকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আরে আন্টি, আপনি এটা কেমন কথা বলছেন? এদিকে মেয়েটা মরে যাওয়ার মতো অবস্থা, আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি তো আর চা খাওয়ার জন্য মরে যাচ্ছি না। আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন। ওর কপাল থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। আরে বাবা শোনো, আমাদের টাকা পয়সা অতটাও বেশি হয়নি যে ওর জন্য আমরা টাকা পয়সা নষ্ট করব। তুমি যাও আমার মেয়েকে পড়াও। ও ভাব দেখাচ্ছে, দেখবে এমনি এমনি সব ঠিক হয়ে যাবে। এই বলে প্রিয়াঙ্কার মা সেখান থেকে চলে গেল। এদিকে আশিক খুব ভালোভাবেই বুঝতে পারলো এখানে প্রিয়াঙ্কার খারাপ কিছু হয়ে গেলেও তারা প্রিয়াঙ্কাকে ডক্টরের কাছে নিয়ে যাবে না। তাই সে নিজেই ঠিক করলো প্রিয়াঙ্কাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। প্রিয়াঙ্কাকে সে পাজাকুলে তুলে নিল। আর এটা দেখে তিশা রেগে আগুন হয়ে বলতে লাগলো, আরে স্যার, এটা আপনি কি করছেন? আপনি এই ছোট লোকের মেয়েটাকে কুলে নিয়েছেন কেন? এক্ষুনি রেখে দিন এখানে, তা না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। দেখো তৃষা, তুমি আমার ছাত্রী, তুমি আমার ছাত্রীর জায়গাতেই থাকো। আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। মেয়েটার অবস্থা কতটা খারাপ সেটা দেখতে পেয়েছো। এক্ষুনি যদি ডাক্তারের কাছে নিয়ে না যাই তাহলে কি হতে পারে সেটা তুমি বুঝতে পারছো। তারপরও কেন আমার কাজে আমাকে বাধা দিচ্ছ? এই বলে আশিক আর কোনো উত্তরের অপেক্ষা না করে প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। তারপর তাদের বাসার পাশেই একটা হসপিটালে নিয়ে আসলো। প্রিয়াঙ্কার বাবার নাম্বার আশিকের কাছে ছিল। প্রিয়াঙ্কাকে হসপিটালে ভর্তি করিয়ে প্রিয়াঙ্কার বাবার নাম্বারে ফোন দিল। 2বার ফোন হতে না হতেই প্রিয়াঙ্কার বাবা ফোনটা রিসিভ করলো আর অপর প্রান্ত থেকে বলতে লাগলো, হ্যালো, কি হয়েছে?
এই অসময়ে আমাকে ফোন দিয়েছো কেন? আঙ্কেল, একটা সমস্যা হয়ে গেছে। আপনি এক্ষুনি প্লিজ আপনাদের বাসার সামনের হসপিটালে চলে আসুন। তারপর আমি আপনাকে সব কিছু খুলে বলছি। কিন্তু আমি তো এই মুহূর্তে একটা জরুরি মিটিংয়ে আছি। আমার বাসায় কোনো সমস্যা হলে তো আমাকে বাসা থেকে ফোন দেওয়া হতো। কি হয়েছে আমাকে খুলে বলো। আঙ্কেল, সমস্যাটা খুব বড়, তাই আপনাকে এখানে আসতে হবে। আপনি প্লিজ তাড়াতাড়ি সব কিছু ফেলে রেখে চলে আসুন, তা না হলে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই বলে সে ফোনটা কেটে দিল। আর এদিকে তখনই প্রিয়াঙ্কার বাবা অফিসের সব কাজকর্ম ফেলে রেখে হসপিটালে চলে আসলো। আর তারপর আশিক তাকে সব কিছু খুলে বলল। সবকিছু শুনে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন আর কান্না করতে লাগলেন। আশিক উনার কাঁধে হাত রেখে বলল, আঙ্কেল শুনেন, এই দুনিয়ায় যার মা নেই তার কেউ নেই। মা হলো পৃথিবীর অমূল্য একটা সম্পদ। তবে আমার মনে হয় আপনার একটু কঠোর হওয়া উচিত, তা না হলে এই সংসারে আপনার মেয়েটা আর বেশি দিন টিকতে পারবে না। এই অবস্থাতে আপনার মেয়েটাকে তারা যতটা অবহেলা করেছে, আমি যদি এই জায়গায় না থাকতাম তাহলে তো খারাপ কিছু হয়ে যেতে পারতো। কিন্তু আমি কি করব সেটা তুমি নিজেই আমাকে বলে দাও। মেয়ের ভালোর জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম, আর সেই দ্বিতীয় বিয়ে আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়াবে, এটা তো আমি কখনো কল্পনাও করিনি। হ্যাঁ আঙ্কেল, সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমিও আপনাকে এ ব্যাপারটা এখন জানাতাম না। কিন্তু আপনি তো জানেন আমার হাতের অবস্থা। এখানে হসপিটালের বিল মেটানোর মতো পয়সা আমার হাতে নেই, তাই পেটে ক্ষুধা রেখে মুখে লাজ রাখলে তো চলবে না। সেজন্যই আপনাকে ফোন করা। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি। কোনো সমস্যা নেই, তুমি এক কাজ করো, বাসায় চলে যাও। প্রিয়াঙ্কাকে হসপিটাল থেকে রিলিজ করলে তারপর আমি তাকে নিয়ে বাসায়। আশিক ওনার কাঁধে হাত রেখে বলতে লাগলো। এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিককে হসপিটাল থেকে বিদায় করে দিল। আর তারপর দিন বিকেলবেলা প্রিয়াঙ্কাকে হসপিটাল থেকে রিলিজ করা হলো। প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়িতে আসে। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার বেশ কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার মা এসে দরজা খুলে দিল। প্রিয়াঙ্কাকে দেখে তিনি ভালো মন্দ জিজ্ঞাসা করার বদলে এটা বলতে লাগলেন। আপদটা এখনো মরেনি। কথাটা বলা মাত্রই প্রিয়াঙ্কার বাবা প্রচন্ড পরিমাণে ক্ষেপে গেলেন। আর প্রিয়াঙ্কার মায়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, বাসায় যাব। ঠাস ঠাস। তোমার মতো বেয়াদব মার্কা মহিলাকে বিয়ে করাই আমার জীবনের সবচাইতে বড় ভুল। তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে হয়তো এই দিন আমার দেখতে হতো না। তোমার জন্য, হ্যাঁ, শুধু তোমার জন্য আজ আমার মেয়েটার কাছে আমাকে ছোট হতে হচ্ছে। কই, মেয়ের দেখাশোনা করার জন্য তোমাকে নিয়ে এসেছিলাম, আর আজ তুমি আমার মেয়ের খুনি হয়েছো। দেখো, এতদিন ধরে সহ্য করে এসেছি, এটাই অনেক। এখন আর আমি তোমার এই দামড়ি মার্কা মেয়েকে সহ্য করতে পারবো না। ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও, তা না হলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, এটা বলে দিলাম। তুমি এখানে বসে আছো, কেন চলে যাচ্ছ না? কেন তুমি চলে গেলে তো আমি বেঁচে যাই। হ্যাঁ, তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। আমিও চাই না তুমি এখানে থাকো, কারণ তুমি এখানে থাকলে আমার মেয়েটা ভালো থাকবে না। তোমার জন্য আর যাই হোক, আমি আমার মেয়ের ক্ষতি অন্তত করতে পারি না। অনেক ক্ষতি হয়ে গেছে আমার মেয়েটা, তাই তুমি এখান থেকে চলে গেলেই আমার মেয়েটা ভালো। ওকে ফাইন, তবে ভুলে যেও না তোমার সম্পত্তির 80% কিন্তু আমার নামে রয়েছে। তুমি ডিভোর্স দিলেও কিন্তু সম্পত্তি আমারই থেকে যাবে। এটা ভালো থাকবে। হ্যাঁ, তবে তাই হোক, তুমি তোমার সম্পত্তি আর তোমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হও। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকবো। এই বলে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেন। আর তখনই তিশা কলেজ থেকে আসে। প্রিয়াঙ্কাকে দেখে তার রাগ যেন আকাশ ছোঁয়া হয়ে গেল। সে রাগে ফুসফুস করতে করতে বলতে লাগলো, এই হারামজাদি, তাকে এখানে কেন নিয়ে এসেছেন? মা মেয়ের এরকম আচরণ প্রিয়াঙ্কার বাবা একদম অতিষ্ঠ হয়ে গেছিল। তাই তিনি তিশার গালেও ঠাস করে দুটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, তোমরা মা মেয়ে আজ এবং এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও। আমি তোমাদের দুজনের চেহারাও দেখতে চাই না। আমি সব চাইতে বেশি খুশি হব তখন, তখন কিনা তোমরা আমাদের চোখের আড়াল হবে। আব্বু, তুমি ডাইনিটার জন্য আমার গায়ে হাত তুলেছ? এটা তো আমি ভাবতেই পারছি না। এই ফকিন্নির ছোট লোকের বাচ্চার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছ?
তোমার গায়ে হাত তুলেছি, বেশ করেছি। আর আগে তোমার সঙ্গে এটা করা উচিত ছিল, যেটা আমি এতদিন করতে পারিনি। ভেবেছিলাম তোমরা ভালো হয়ে যাবে, সেই জন্য তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি তোমরা আমার মাথায় চড়ে বসেছো, আমার মেয়েটাকে একটা অত্যাচার করেছো। বেশ করেছি। এই ছোট লোকের বাচ্চাকে বলেছিলাম আমার টিউশন টিচারেরকে নাস্তা বানিয়ে দিতে, কিন্তু সেটা না করে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল। সারাদিন বাড়িতে বসে বসে খাবে, এইটুকু কাজ করতে পারবে না? এইটুকু কাজ করলে তার গায়ে ফুসকা পড়ে যেতে যাবে নাকি? চুপ, একদম চুপ করো তুমি। অনেক কথা বলে ফেলেছো। ওকে কেন তোমার টিউশন টিচারকে নাস্তাকে বানিয়ে দিতে হবে? তোমার কি হাত নেই নাকি তুমি তোমার টিচারকে নাস্তা বানিয়ে দিতে পারো না? আব্বু, আমি কেন নাস্তা বানিয়ে দিতে যাব? সেদিন নাস্তা বানাতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল, এটা কি ভুলে গিয়েছো নাকি? না, আমি কোনো কিছুই ভুলে যাইনি। শুধু তোমাদেরকে একটু একটু করে মনে করিয়ে দিতে চাই। তোমার মাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম আমার মেয়ের দেখাশোনা করার জন্য। তারপর এখনো পর্যন্ত তোমার মায়ের নামে আমার যত সম্পদ লিখে দিয়েছি, সবকিছুই শুধুমাত্র আমার মেয়েটাকে একটু ভালো রাখার বিনিময়ে। কিন্তু তোমার মা কি করেছে? বিনিময়ে আমার মেয়েটাকে অবহেলা, অনাদর আর অত্যাচার দিয়েছে। তাই তোমাদের দুজনকে আর সহ্য করা যাচ্ছে না। আজ এবং এই মুহূর্তে তোমরা এই বাড়ি থেকে বের। প্রিয়াঙ্কা এতক্ষণ ধরে সবকিছু চুপচাপ শুনছিল, কিন্তু এখন আর সে চুপ রইল না। সে তার বাবাকে বলতে লাগলো, দেখো বাবা, এইভাবে হয় না। এই বাড়ি থেকে যদি কাউকে চলে যেতে হয় তাহলে আমি চলে যাব, কারণ শেষ বয়সে তোমার একজন সঙ্গের প্রয়োজন। আমি না হয় জীবনটা কোনোভাবে কাটিয়ে দিতে পারবো, কারণ আমার জীবনটা সবেমাত্র শুরু, কিন্তু তোমার বয়স হয়ে গেছে, তুমি একা থাকতে পারবে না। প্রিয়াঙ্কা, তুমি কোনো কথা বলো না। এতদিন সবকিছু সহ্য করেছি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। এখন আর এদেরকে আমি কোনোভাবেই ক্ষমা করব না। ওরা যেটার উপযোগ্য আমি ওদের সঙ্গে ঠিক সেটাই করব। তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। আমার কসম বাবা, তুমি সেরকম কিছুই করবে না। তুমি একজন বিবাহিত পুরুষ হওয়া সত্ত্বেও তোমাকে একজন অবিবাহিত মেয়ে বিয়ে করেছে সংসার করার আশায়, আর এতদিন ধরে সংসারটা আগলে রেখেছে। তাকে কখনোই আমি সংসারহীনা করতে পারি না। তখনই পাশ থেকে প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তো এতদিনে সুবুদ্ধি উদয় হয়েছে। এই বুদ্ধিটা যদি তোর মাথায় আরো আগে আসতো, তুই আরো আগে এই বাড়ি থেকে চলে যেতে পারতি। তাহলে নিশ্চয়ই এত অত্যাচার সহ্য করতে হতো না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। এতদিন আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি, তাহলে হয়তো তোমরাও এতদিন খুব ভালো থাকতে পারতে। যাই হোক, আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। কোনো চিন্তা করো না, আমি কখনোই তোমাদের এই সম্পত্তিতে ভাগ বসাতে আসবো না। আল্লাহ আমার কপালে যেটা রেখেছে সেটাই হবে। তখনই প্রিয়াঙ্কার বাবা কান্না করতে করতে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, প্লিজ মা, আমার তুই এমন কিছু করিস না। তাহলে আমি তোর মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো মুখটাও রাখতে পারবো না। তোর মাকে আমি কথা দিয়েছিলাম, তোকে আমি সারা জীবন আমি আমার বুকে আঁকলে রাখবো। প্লিজ, তুই আমাকে ছেড়ে চলে যাস না। দেখো আব্বু, মা তো আমাদের কাছে নেই, অনেক দূরে চলে গেছে, কিন্তু আমাদের দুজনের কেউ সারাটা জীবন পড়ে আছে। তাই আমরা একজন মৃত মানুষের কথা রাখতে গিয়ে জীবিত মানুষদের কষ্ট দিতে পারি না। তাই তোমার কাছে আমার এটা অনুরোধ, তুমি আমাকে আটকেও না। আমি আজ এবং এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে প্রিয়াঙ্কা সেখানে আর এক মুহূর্তও দেরি না করে নিজের রুমে চলে গেল আর নিজের কাপড় চোপড় সহ প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিল। মিনিট 20 মধ্যেই রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। তার বাবা তখন ড্রয়িং রুমেই ছিল। প্রিয়াঙ্কা তার বাবার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবা, আমি যে বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি, আর কখনোই বাড়িতে ফিরে আসবো না। এই নাও, এটা আমার মোবাইল নাম্বার। যদি কখনো তোমার প্রয়োজন হয় তাহলে আমাকে শুধু একটা মিসড কল দিও, আমি চলে আসবো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের বাড়ি থেকে কোনো মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছি না, শুধু আমার মায়ের রেখে যাওয়া এই বালাজোড়া আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এটা আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন, এটা আমি তোমাদের কাছে ফেলে যাব না। ঠিক ওই মুহূর্তে প্রিয়াঙ্কার মা এসে সেখানে উপস্থিত হয় আর প্রিয়াঙ্কার হাতে থাকার লাগেজ দেখে বলতে লাগলো, কি ব্যাপার, এই তল্পি তল্পা গুছিয়ে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি মা এখান থেকে। তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, আর কেউ তোমাদের সম্পত্তিতে ভাগ বসাতে আসবে না। এই বাড়িতে এখন থেকে শুধু তোমরাই রাজত্ব করবে। আমি নামক এই মানুষটা আর কখনো তোমাদের চোখের কাঁটা হয়ে দাঁড়াবো না। এই কথা শুনে প্রিয়াঙ্কার মা কিছুক্ষণ সময় চুপ করে থাকেন আর তারপর আবারও তিনি বলতে থাকেন, বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস সে না হয় বুঝলাম, কিন্তু এইসব তল্পি তল্পা কেন? এই
বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র সব তোর সঙ্গে নিয়ে যাচ্ছিস নাকি? না, তোমাদের কোনো দামি জিনিস আমার সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। শুধু আমার মায়ের এই বালাজোড়া যে দুইটা আমি হাতে করে নিয়ে যাচ্ছি। তাছাড়া তোমাদের কোনো কিছু নিয়ে যাচ্ছি না। তোমাদের যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমার লাগেজ চেক করতে পারো। এখানে তোমরা তোমাদের বাড়ির কোনো মূল্যবান জিনিস যদি পাও তাহলে সেটা রেখে দাও। কথাটা বলতে দেরি হলো, কিন্তু প্রিয়াঙ্কার হাত থেকে তার সৎমার লাগেজ নিয়ে চেক করতে এক মুহূর্তও দেরি করলেন না। তিনি লাগেজে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে দেখতে লাগলেন প্রিয়াঙ্কা কাপড়ের ভিতরে কোনো কিছু নিয়ে যাচ্ছে কিনা, কিন্তু তিনি কোনো কিছুই পেলেন না। হতাশ মনে বলতে লাগলেন, সব কিছু কি আর আমাদেরকে দেখিয়ে নিয়ে যাবি নাকি? আমার তো মনে হয় তুই অনেক আগেই বাড়ি থেকে সব মূল্যবান জিনিস কোথাও পাচার করে রেখেছিস, আর তারপর এখন সেখানেই চলে যাবি। তোমাদের যা ইচ্ছা তোমরা তাই ভাবতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। তবে আমি এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছি, এটাই সত্য। আর কখনো আমি তোমাদের সামনে এসে দাঁড়াবো না। যদি কখনো তোমাদের এরকমটা মনে হয় যে তোমরা কোনো জিনিস খুঁজে পাচ্ছ না, আমি সেটা নিয়ে গেছি, তাহলে সেটাই ভেবে নিও। কারণ আমি কখনোই তোমাদের চিন্তায় ব্যাঘাত ঘটাতে আসবো না। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে এগিয়ে গিয়ে তার বাবাকে পা ছুঁয়ে সালাম করলো, আর তারপর বলতে লাগলো, বাবা, তোমার সম্পত্তির কোনো প্রয়োজন নেই। তুমি শুধু আমার জন্য দোয়া করো যেন আমি ভালো থাকতে পারি, তাহলেই হবে। তোমার দোয়া আমার মাথার উপর থাকলে তাহলে কোনো বিপদ আমাকে কখনো স্পর্শ করতে পারবে না। আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে। তবে আমি হয়তো পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম বাবা, যে কিনা সন্তানের দায়িত্ব পালন করতে পারলাম না। তোমার মাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে দেখে রাখবো, তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমার বুকে আঁকড়ে রাখবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তুমি ব্যর্থ পিতা। বাবা প্লিজ এইভাবে বলো না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রেখেছেন। তুমি শুধু আমার জন্য দোয়া করবে, তাহলেই হবে। এরপর আমার আর কিছুই চাই না। এই বলে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বের হয়ে চলে গেল। তার ঠিক আধা ঘন্টা পরেই আশিক আসলো তিশাকে টিউশন পড়ানোর জন্য। আশিক সেদিন বাড়িতে এসেই সোজা প্রিয়াঙ্কার বাবার রুমে চলে গেল। প্রিয়াঙ্কার বাবা তখন নিজের রুমে বসে বসে কান্না করছিলেন। আশিক রুমের দরজার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার বাবাকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি কি রুমের ভিতরে আসতে পারি? তুমি ব্যর্থ পিতা। আঙ্কেল, প্রিয়াঙ্কাকে কি আজ বাড়িতে নিয়ে এসেছেন? ওর কি অবস্থা এখন? প্রিয়াঙ্কার বাবা তখন আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি একদমই কান্না করে দিলেন, আর তারপর আশিকের কাঁধে হাত রেখে বলতে লাগলেন, হ্যাঁ, আসো, এখানে বসো। বাবা, এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি বাবা হিসেবে এতটা নিকৃষ্ট সেটাই ভেবে পাচ্ছি না। আজ আমার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় গেছে কিছুই জানি না। কথাটা শোনা মাত্রই আশিক থমকে দাঁড়ালো আর বলতে লাগলো, এসব আপনি কি বলছেন? কোথায় গেছে আপনার মেয়ে? জানি না, এই ব্যাপারে আমি কিছুই জানি না। সেদিন কি হয়েছিল সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আজ প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে আসার পর আবারও সেই সব ঝামেলা শুরু হয়েছে। তাই আমার মেয়েটা একরাশ অভিমান নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। এই বলে প্রিয়াঙ্কার বাবা অঝরে কান্না করা শুরু করে দেয়। আশিক তখন প্রিয়াঙ্কার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, প্লিজ আঙ্কেল, আপনি কান্না করবেন না, এভাবে ভেঙে পড়বেন না। আমি দেখছি কি করা যায়। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার মেয়েকে আপনার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা বলে কোনো লাভ হবে না বাবা, কারণ আমার মেয়ে কোনোদিনই বাড়িতে ফিরে আসবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আমার মেয়েটাতেই ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে, কখনো এমন অভিমান করেনি। কিন্তু আজ আমি আমার মেয়েটাকে আর আটকাতে পারলাম না, কারণ আমি বুঝতে পেরেছি আমার মেয়েটাই বাড়িতে আর যাই হোক ভালো থাকবে না। তাই আমি বাবা হয়েও মেয়েটাকে আটকাতে পারলাম না। দেখুন আঙ্কেল, আমি এই কদিনে আপনার মেয়ের ব্যাপারে কিছুটা হলেও জানতে পেরেছি, কিন্তু আমার মনে হয় আপনার ওকে এইভাবে এই বাড়ি থেকে বের হয়ে চলে যেতে দেওয়াটা একদম ঠিক হয়নি। আপনার তাকে আটকানো প্রয়োজন ছিল, আপনার তাকে বোঝানো প্রয়োজন ছিল, কারণ হাজার হোক আপনি একজন বাবা, আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব রয়েছে। কিন্তু আমি কি করব বলো, বিয়ে করেছিলাম মেয়েকে ভালো রাখার জন্য, কিন্তু সেই ভালোটাই যখন রাখতে পারলাম না, তখন আমার আর কি করার ছিল।
আমি তো হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম। আমি আমার মতো স্ত্রীর কাছে কি জবাব দেব? আমি আমার মৃত স্ত্রীর কাছে কি জবাব দেব সেটাই তো ভেবে পাই না। যাকে আমি কথা দিয়েছিলাম তার সন্তানকে আমি দেখে রাখবো, ভালো রাখবো, কিন্তু সেটাই করতে পারলাম না। এই বলে আরো জোরে জোরে কান্না করতে থাকে প্রিয়াঙ্কার বাবা। আর তখনই তিশা সেখানে এসে উপস্থিত হয়। আশিককে দেখা মাত্রই তৃষা একটু মুচকি হেসে আশিকের দিকে এগিয়ে এসে বলতে থাকে, আরে স্যার, আপনি চলে এসেছেন। আসুন, আপনি আমার রুমে আসুন। এখানে কি করছেন? এই বলে তিশা এগিয়ে গিয়ে আশিকের হাত ধরতে চাইছিল। তখনই আশিক তিশার হাত ধরে নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, তোমরা মানুষ নাকি অন্য কিছু সেটা ভাবতেই আমার অবাক লাগে। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সঙ্গে এরকম আচরণ কি করে করতে পারো? হাজার হোক তোমার শরীরে যে রক্ত বইছে তার শরীরেও একই রক্ত। স্যার প্লিজ, আপনি আমার টিচার আছেন, টিচারের জায়গায় থাকুন। আমাদের ফ্যামিলিগত ব্যাপারে নাক গলাতে আসবেন না, এটা আপনার কাছে থেকে আমি আশা করছি না। দেখো, যার কাছে মনুষ্যত্ব বোধ নেই তাকে আমি আর যাই হোক আমার স্টুডেন্ট বানাতে পারি না। আমার ভাবতে অবাক লাগে আমি তোমার টিচার। কথাগুলো তোমাকে বলতে চাইনি তিশা, কিন্তু তারপর আমি বলতে বাধ্য হলাম। তুমি তোমার বোনকে কিভাবে বাড়ি থেকে বের করে দিতে পারলে? স্যার, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, সে আমার আপন বোন নয়, সৎ বোন। সে কখনোই আমার ভালো চায় না, আমার ভালো চাইতে পারেই না। তাছাড়া ও যেটা যোগ্য, ওর সঙ্গে সেটাই হয়েছে। এখানে আমাদের কোনো দোষ নেই। আপনি কেন অযথাই আমাদেরকে দোষারোপ করছেন? হ্যাঁ, সত্যি তোমাদের কোনো দোষ নেই। সমস্ত দোষ হলো এই লোকটার, যে তোমাদের পিতা তোমাদের দুই বোনকে জন্ম দিয়েছেন, তোমার মাকে স্ত্রীর অধিকার দিয়েছেন। উনি যদি এই ভুলগুলো না করতেন তাহলে হয়তো উনাকে এই বয়সে এসে এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে হতো না। তাই আমি সমস্ত দোষ ওনাকেই দিচ্ছি, তোমাদেরকে কিছু বলছি না। তবে আজকের পর থেকে আমি কখনোই তোমাকে টিউশন পড়াতে আসবো না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে স্যার? আপনি ভুলে গেছেন আমার বাবা আপনাকে প্রতি মাসে কত টাকা পেমেন্ট করে আমাকে টিউশন পড়ানোর জন্য। আই এম সো সরি, কিন্তু আমি তোমাকে আর টিউশন পড়াতে আসবো না। আজকে তোমাদের বাড়িতে আমার শেষ দিন। আঙ্কেল, আমি আসছি। এই বলে আশিক তৃষা তার বাবাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। এদিকে প্রিয়াঙ্কা বাসা থেকে বের হওয়ার পর তার খুব কাছের এক বান্ধবীকে ফোন করে আর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে তার বান্ধবী তাকে তাদের বাসায় চলে যেতে বলে। কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় আরো নতুন ঝামেলা। আসলে বর্তমান সময়ে যুবতী মেয়েরা কোনো জায়গায় নিরাপদ নয়। বান্ধবীর বড় ভাই প্রিয়াঙ্কাকে আগে থেকেই কুনজরে দেখত, অনেকবার খুব প্রস্তাবও দিয়েছিল। তবে প্রিয়াঙ্কা তখন রাজি হয়নি। তবে সে এখন মনে মনে ভেবেছিল হয়তো সে মানুষটা একটু ভালো হয়ে গেছে, তাই তো এখানে আসা। কিন্তু ঝামেলা তো হলো সেদিন রাতের বেলা। প্রিয়াঙ্কা আর তার বান্ধবী একই রুমে একই বিছানায় ঘুমিয়েছিল। তার বান্ধবীর ভাই ততদিনে বিয়েও করে নিয়েছিল। তাই প্রিয়াঙ্কা একটু নিশ্চিত ছিল বউকে রেখে কখনোই এই রুমে কোনো আকাম কুকাম করতে আসবে না। অপরদিকে প্রিয়াঙ্কার বান্ধবী দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিল। প্রিয়াঙ্কার শরীরটা অনেক বেশি ক্লান্ত ছিল, তাই দরজা খোলা নাকি বন্ধ সেসব ব্যাপারে খেয়াল করার এত খেয়াল তার ছিল না। মাঝরাতেই হঠাৎ প্রিয়াঙ্কা খেয়াল করলো কেউ তার শরীরে স্পর্শ করছে। প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে উঠে। তখনই প্রিয়াঙ্কার বান্ধবী লাইট অন করে। দুজনেরই চক্ষু চড়ক গাছ। প্রিয়াঙ্কা তখন তার বান্ধবীকে বলতে থাকে, দোস্ত, তোর এখানে আসাটা আমার ভুল হয়ে গেছে। আমার উচিত হয়নি তোর এখানে আসা। আই এম সো সরি দোস্ত, আমাকে ক্ষমা করে দে। আমার ভাই আমার বান্ধবীর সঙ্গে এরকম কাজ করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। ছি ছি ভাইয়া, তুই এতটা নিচু মানসিকতার, এটা আমি ভাবতেই পারছি না। এই দেখ, এত সাধু সাজার চেষ্টা করিস না। বাড়ির ভিতরে এত সুন্দর একটা জিনিস, এটাকে রেখে অন্য রুমে শুয়ে থাকা যায় নাকি? পলি, তুই ওই রুম থেকে বের হয়ে যা। তোর বান্ধবীর সঙ্গে আমি একটু সময় কাটাবো। কথাটা বলা মাত্রই পলি তার ভাইয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, দুনিয়াতে এত মানুষ মরে যায়, তুই মরতে পারিস না? তুই আমার ভাই, এটা ভাবতে আমার ঘেন্না লাগছে। তোর ঘরে বউ আছে, কিন্তু তারপরও তোর চরিত্র এতটা নিচু, আমি তো এটা ভাবতেই পারছি না। তুই কতটা নিচে, তুই কতটা নিচ মানসিকতার, ঘরে বউ রেখে আমার বান্ধবীর সঙ্গে এসব খারাপ কাজ করতে এসেছিস। হায় আল্লাহ,
এসব দেখার আগে আমার মরণ কেন হলো না? পলির এমন চিৎকার চেঁচামেচিতে তাদের বাড়ির সবাই ওই রুমে ছুটে চলে আসে। পলির মা সেখানে এসে বলতে লাগে, কি ব্যাপার, কি হয়েছে? এই রুমে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে কেন? সারা বাড়িতে মানুষ ঘুমাচ্ছে নাকি? সেটা তুমি তোমার এই কুলাঙ্গা ছেলেকেই জিজ্ঞেস করো। তোমার ছেলের বিয়ের আগে কখনো আমার কোনো বান্ধবীর বাড়িতে নিয়ে আসতাম না, শুধুমাত্র তোমার ছেলের এইসব ভালো চরিত্রের জন্য। আর আজ একটা বান্ধবীকে বিপদে পড়েছে বলে বাড়িতে নিয়ে এসেছি, আর এখন তোমার ছেলে এসব বউ করছে। ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। কি রে রূপ, এসব আমি কি দেখছি? পাশের রুমে তোর বউ ঘুমাচ্ছে। তোর বউ যদি এসব জানতে পারে তাহলে কি হবে সেটা একবার কল্পনা করেছিস? কাম অন মা, এসব চিন্তা করে কি হবে? আমার বউটা তো আর এই আইটেমটার মতো এত সুন্দরী নয়। আমার বউটা যদি এতটা সুন্দরী হতো তাহলে নিশ্চয়ই আমি এই আইটেমটার কাছে আসতাম না। তাছাড়া খাঁচার ভিতর যদি এত সুন্দর মুরগি থাকে তাহলে কোনো শিয়াল চুপচাপ বসে থাকবে বলো শুনি? কথাটা শোনা মাত্রই পলির মা প্রচন্ড পরিমাণ রেগে গেলেন আর রূপের গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, তোর ভালোর জন্যই বলছি, চুপচাপ এক্ষুনি রুম থেকে বের হয়ে চলে যাও। তা না হলে তোর সঙ্গে এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। তোর বউ এখনো কোনো কিছু জানে না। তখনই রূপ যেন আরো গর্জে উঠল। সে চিৎকার দিয়ে বলতে লাগলো, জানলে জানুক, তাতে কি যায় আসে? বিয়ে তো দিয়েছো একটা গর্দভ মার্কা মেয়ের সঙ্গে, এরকম সুন্দরী একটা মেয়ের সঙ্গে দিতে পারলে না? তাহলেই তো আমি বউ নিয়ে সুখী থাকতাম। ভাইয়া, সত্যি বলছি, এখন কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। তুই এই রুম থেকে যাবি নাকি আমি তোর বউকে ডেকে নিয়ে আসবো? তোদের যা ইচ্ছে তাই করতে পারিস, তাতে আমার কিছু যায় আসে না। বউকে ডেকে নিয়ে আসলে বরঞ্চ খুব ভালো হবে। পলির মা আর সহ্য করতে পারছিলেন না। তিনি রূপের হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হয়ে চলে গেলেন আর পলিকে রুমের দরজা লাগিয়ে দিতে বললেন। পলির মা চলে যাওয়ার পর পলি রুমের দরজাটা লাগিয়ে দিল আর তারপর প্রিয়াঙ্কার পাশে এসে বসলো। প্রিয়াঙ্কা ততক্ষণে কান্না করছে। প্রিয়াঙ্কার ঘাড়ে হাত রেখে বলতে লাগলো, আই এম সো সরি দোস্ত, আমাকে প্লিজ ক্ষমা করে দিস। তোর সঙ্গে এরকম কিছু হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দিয়ে, সব কিছুর জন্য আমি দুঃখিত। এখানে তোর সরি বলার কিছুই নেই। আমার কপালে যা আছে তা হবেই, সেটা ফেরাতে কেউ পারবে না। তুই ঘুমিয়ে যা, অনেক রাত হয়েছে। তুইও ঘুমিয়ে যা, আমারই ভুল, দরজাটা আটকে তারপর ঘুমানো উচিত ছিল। এই বলে পলি অপর পাশে ফিরে ঘুমিয়ে পড়ল। কিন্তু বাকি রাত প্রিয়াঙ্কা আর ঘুমাতে পারল না। তার চোখে ঘুম আসলোই না। আসবেই বা কি করে? এক অত্যাচারী মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করতে গিয়ে অন্য শিকারের ফাঁদে পড়ে গেল। সকাল হতে না হতেই প্রিয়াঙ্কা নিজের সবকিছু গুছিয়ে নিয়ে অপেক্ষা করতে লাগলো পলি কখন ঘুম থেকে উঠবে আর পলির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে যাবে। পলি ঘুম থেকে উঠে দেখতে পেল প্রিয়াঙ্কাও বিছানার উপর চুপচাপ বসে আছে। পলি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এখনো বসে আছিস কেন? ঘুমোসনি? দোস্ত, তোদেরকে অসুবিধায় ফেলার জন্য আমি খুবই দুঃখিত। আমি চলে যাচ্ছি। এই বলে পলিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়াঙ্কা ওই বাড়ি থেকে বের হয়ে আসলো। যদিও পলি এবং পলির মা অনেকবার তাকে ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনো কথাই শুনল না। চুপচাপ ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। অপরদিকে সেদিন যখন ভার্সিটিতে আসলো, পলি যেহেতু প্রিয়াঙ্কার খুব কাছের বান্ধবী এটা আর সে খুব ভালোভাবেই জানতো। পলিকে দেখা মাত্রই আশিক তার কাছে ছুটে গেল আর বলতে লাগলো, পলি, প্রিয়াঙ্কার ব্যাপারে কোনো খবর জানো? প্রিয়াঙ্কা কোথায় আছে? পলি তখন সবকিছু আশিককে খুলে বলল। সবকিছু শুনে আশিক মাথায় হাত দিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, হায় আল্লাহ, আমি কত বড় ভুল করলাম। আমার তো উচিত ছিল গতকাল একবার তোমাকে ফোন দেওয়া, তাহলে তো আমি প্রিয়াঙ্কাকে পেয়ে যেতাম। কিন্তু এখন মেয়েটা কোথায় গেছে আল্লাহ ভালো জানে। তুমি ছাড়া তো ভার্সিটিতে তার কোনো ভালো বন্ধু নেই যে তার ব্যাপারে কোনো খবর দিতে পারবে। আমার মনে হয় না কারোর কাছ থেকে তার ব্যাপারে কোনো খোঁজ দিয়ে লাভ হবে, কারণ আমার মনে হয় প্রিয়াঙ্কা এখানে কোথাও নেই, হয়তো অনেক দূরে চলে গেছে, যেখানে তার পরিচয় কেউ জানে না, যেখানে কোনো হিংস্র দানব তার উপর ধাবা বসাতে পারবে না। কিন্তু আমি কোথায় যাব, কোথায় তাকে খুঁজবো সেটাই তো ভেবে পাচ্ছি না। হায় আল্লাহ, তুমি প্রিয়াঙ্কাকে খুঁজে পেতে আমায় সহযোগিতা করো। আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমাকে সহযোগিতা করার মতো অন্য কেউ নেই।
এই বলে আশিক ভার্সিটি থেকে বের হয়ে পড়লো আর পাগলের মতো প্রিয়াঙ্কাকে সারা শহর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অপরদিকে প্রিয়াঙ্কা নিজের হাতে জমানো কিছু টাকা ছিল, সেগুলো বাড়ি থেকে বের হয়ে আসার সময় লুকিয়ে নিয়ে এসেছিল। কারণ অচেনা জগৎ, যেখানে পরিচিত কেউ নেই তাকে সাহায্য করার মতো কেউ নেই, সেখানে কিছু টাকা অন্তত প্রয়োজন পড়বে। আর সেই টাকা দিয়ে প্রিয়াঙ্কা ঢাকা থেকে সোজা পঞ্চগড় চলে আসে। সেখানে ছিল তার নানার বাড়ি। যদিও বড় হওয়ার পর প্রিয়াঙ্কা কখনোই সেখানে আসেনি, তবে সেই ঠিকানাটা একটা ডায়েরিতে লেখা ছিল, যে ডায়েরিতে তার মা অনেক কিছুই লিখে রেখেছিলেন। সে ডায়েরি থেকে ঠিকানাটা নিয়ে প্রিয়াঙ্কা ওই ঠিকানায় চলে আসে। বাড়িটা এখন ধরা দিল কোনো মানুষ এখানে বসবাস করে বলে মনে হয় না। প্রিয়াঙ্কা বাড়ির উঠানে এসে চারপাশে একবার চোখ বুলিয়ে তখনই একজন মধ্যবয়স্ক মহিলা এসে তার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কে গো তুমি মা? কোথায় থেকে এসেছো? আন্টি, আমি ঢাকা থেকে এসেছি। এই বাড়িটা আমার চেনা, ছোটবেলায় হয়তো অনেকবার এসেছি। আমি তোমার কথা বুঝতে পারছি না, একটু খুলে বলো আমায়। আমি রাবেয়ার মেয়ে। কথাটা শোনা মাত্রই আশিকের আম্মু দৌড়ে এসে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলতে লাগলো, এতদিন পর তুমি কোথা থেকে আসলে? তোমাদের সঙ্গে যোগাযোগ করার কত চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে পেরে উঠতে পারিনি। সেই যে তোমার আম্মু মারা গেল, তার দাফন কাফনের কাজ শেষ করে তোমরা শহরে চলে গেলে, তারপর আর একটা বারের জন্য এখানে ফিরে আসলে না। তখন প্রিয়াঙ্কাও ওনার সঙ্গে কান্না করতে করতে বলতে লাগলো, সরি মামুনি, আমি চেয়েছিলাম তোমাদের কাছে ফিরে আসতে, কিন্তু বাবা আমাকে আসতে দেয়নি। বলেছিল আমায় খুব ভালো রাখবে, কিন্তু বাবাকে দোষ দিয়ে কী লাভ? আমার কপালে যা আছে তা তো আমার সঙ্গে হবেই। তাই আজ সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমাদের কাছে চলে এসেছি। তুমি থাকতে দেবে তো আমার মায়ের শেষ স্মৃতিচিহ্নের জায়গাটায়? পাগলি মেয়ে, এভাবে বলতে হয় না। তুমি আজীবন আমার কাছে থেকে যাও। আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করব। জানি তোমার বাবার মতো রাজপ্রাসাদ তোমায় উপহার দিতে পারবো না, কিন্তু আমার যতটুকু আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন, আমি তার সবটা দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব। আমাকে তোমার কিছু দিতে হবে না মামুনি, শুধু এই বাড়িতে থাকার মতো একটু জায়গা দিলেই চলবে। কেন রিমা, এই বাড়িতে আমাদের যতটা অধিকার রয়েছে ঠিক ততটা অধিকার তোরও রয়েছে। তাই ভিতরে আয়, আগে বিশ্রাম কর, তারপর কথা বলা যাবে। তোর মামা মাঠে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। এই বলে প্রিয়াঙ্কার মামুনি প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বাড়িটা আর এখন আর আগের মতো জলুস নেই, যতটা প্রিয়াঙ্কার নানা ভাই বেঁচে থাকতে ছিল। একদম জরাজীর্ণ প্রাণহীন হয়ে আছে বাড়িতে এখন। মানুষজন তাকে বলেই তো মনে হয় না। আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে বাড়ির ভিতর নিয়ে এসে হাত মুখ ধুতে বলেন, আর তারপর প্রিয়াঙ্কার জন্য মুড়ি বাতাসা নিয়ে আসেন। সারাদিন কোনো কিছুই খায়নি প্রিয়াঙ্কা, এগুলো কোনো রকম খেয়ে 4-5 গ্লাস পানি খেয়ে নিল। এটা দেখে আশিকের আম্মু বুঝতে পারলো প্রিয়াঙ্কার পেটে প্রচন্ড ক্ষুধা রয়েছে। আশিকের আম্মু তখন প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, গরিবের বাড়িতে এসেছিস মা, জানি তোকে সমাদর করতে পারবো না, তবে লবণ ভাত যতটুকু মিলে খেয়ে নিস। আরে মামুনি, বললাম তো তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে জানি। তাছাড়া তোমার কি মনে হয় বাবা রাজপ্রাসাদে ছিলাম বলে রাজকন্যার মতো বড় হয়েছি? এরকমটা কখনোই হয়নি। আমি আর 5টা সাধারণ গরিব ঘরের মেয়ের মতোই বড় হয়েছি। তাই চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যা আছে তার সঙ্গে আমি মানিয়ে নিতে পারবো। ওই যে বললাম না, শুধু আমার একটু আশ্রয় প্রয়োজন। এরপর আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে বিশ্রাম নিতে বলে রান্নাঘরে চলে গেলেন। তাড়াহুড়ো করে শাক ভাত রান্না করলেন। আর এদিকে তখনই আশিকের আব্বু বাড়িতে চলে আসে। প্রিয়াঙ্কাকে দেখে তিনি প্রথমে চিনতে পারেননি। প্রিয়াঙ্কাকে দেখে তিনি ভ্রুকুচকে নিয়ে জিজ্ঞাসা করেন, এই মেয়ে কে তুমি? আমাদের বাড়িতে কি করছো? দেখে তো মনে হচ্ছে শহরের কেউ। তখনই আশিকের আম্মু এসে বলতে থাকেন, আরে, তুমি আমাদের প্রিয়াঙ্কাকে চিনতে পারছো না? রাবেয়ার মেয়ে এতদিন পর আমাদের বাড়িতে এসেছে। কথাটা শুনিয়ে আশিকের বাবার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি আপন ভাগ্নিকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলেন, বোন মারা যাওয়ার পর ভাগ্নি তো পর হয়ে গিয়েছিল, এতদিন একটা বারের জন্য আমার কাছে আসেনি। বোনের জন্য মনটা হাহাকার করে, কিন্তু বোন তো আর ফিরে পাবো না। ভেবেছিলাম ভাগ্নি আর বোন জামাই আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, কিন্তু বোন জামাই তো শহরের বড়লোক বাবার ছেলে, সে কেন গরিব শ্বশুরবাড়িতে আসবে? মন খারাপ করো না মামা, আমি ওই শহরের অট্টালিকা ছেড়ে একেবারের জন্য তোমাদের কাছে চলে এসেছি। তোমরা আমাকে তোমাদের কাছে রাখবে তো? কেন রাখবো না মা, অবশ্যই রাখবো। আমার বোনের রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন তুই,
তোকে আমার বুকে আগলে রাখা আমার কর্তব্য। তুই যতদিন ইচ্ছা ততদিন সেখানে থাক, পারলে মৃত্যুর আগ পর্যন্ত, তবুও তোকে কখনো এই বাড়িতে কে চলে যেতে বলবো না। এরপর সেখানেই থাকতে থাকে প্রিয়াঙ্কা। এদিকে সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও প্রিয়াঙ্কার চিহ্নটুকু খুঁজে পেল না আশিক। প্রায় 3 মাস হয়ে গেল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। বেশ কিছুদিন ভার্সিটি বন্ধ, তাই আশিক গ্রামের বাড়িতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সেদিন হঠাৎ করে পলি আশিককে বলে, কি ব্যাপার আশিক, প্রিয়াঙ্কার কোনো খোঁজ পেয়েছো? প্রিয়াঙ্কার খোঁজ পেলে সেটা অবশ্যই তোমাকে জানাতাম। জানি না মেয়েটা কোথায় চলে গেছে, আল্লাহ তাকে ভালো রাখুক। হ্যাঁ, আল্লাহর কাছে তো এখন শুধু এটাই বলার, এটা ছাড়া তো অন্য কোনো উপায় নেই। যেখানে আছে সে ভালো থাকুক, এটাই আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তাকে খুব ভালো রাখুক। পরের দিন আশিক গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে এসে দেখতে পায় বাড়িতে কোনো মেয়ে মানুষের কাপড় চোপড় শুকাতে দেওয়া হচ্ছে। তার তো কোনো বোন নেই, তাহলে বাড়িতে মেয়ে মানুষের কাপড় আসলো কোথা থেকে? তাছাড়া তার মা এখনো এসব কাপড় চোপড় পরে না। গ্রামের সাধারণ মহিলার শাড়িতেই অভ্যস্ত তিনি। আশিকের মনে কেমন যেন একটা খটকা লাগলো। আর এদিকে প্রিয়াঙ্কা তখন রুমে শুয়ে ঘুমাচ্ছিল। বাড়ির উঠোনে এসে আশিক তার মাকে ডাক দেয়। আম্মু, ওই আম্মু, কই তুমি? রান্নাঘর থেকে ছুটে আসেন রাহেলা বেগম। এতদিন পর হঠাৎ ছেলেকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেন আর বলতে থাকেন, সেই শহরে গিয়ে তো মাকে ভুলেই গিয়েছিস, এতদিন পর আসার সময় হলো। কি করব আম্মু বলো, ভার্সিটিতে কেউ ছুটি দেয় না। তাছাড়া আমি টিউশন পড়াই, সেটাও তোমরা খুব ভালো করেই জানো। তাইলে তো আর ছুটে চলে আসতে পারি না তোমাদের কাছে। তবে হ্যাঁ, এখন অনেক দিনের ছুটি আছে, তোমাদের সঙ্গে অনেক দিন থাকবো। ঠিক আছে, ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি তোর জন্য খাবার ব্যবস্থা করছি। তখনই আশিক কৌতূহল মনে তার মাকে বলতে লাগলো, আম্মু, আমাদের বাড়িতে এই মেয়ে মানুষের কাপড় চোপড় আসলো কোথা থেকে? তোকে বলেছিলাম না, তোর একটা ফুফু আছে, তুই যখন ছোট ছিলি তখন সে মারা গেছে। তার মেয়ে আমাদের এখানে এসেছে। তার বাবার বাড়িতে কিছু একটা ঝামেলা হয়েছে মনে হয়, যদিও আমি জিজ্ঞাসা করিনি। সে বলেছে এখন আমাদের সাথেই থাকবে। আমি আর তোর বাবা ঠিক করেছি সে আমাদের বাড়িতেই থাকবে সারা জীবনের জন্য। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে যুবতী মেয়ে, তাকে কেন আমাদের বাড়িতে রাখবে? তাছাড়া এটা নিয়ে এলাকার লোকজন কথা বলবে না? বাড়িতে একটা যুবক ছেলে আছে। দেখ বাবা, বাড়িটা আমাদের, আমাদের বাড়িতে আমরা কাকে রাখবো না কাকে রাখবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কারোর কথায় কোনো পরোয়া করি না। তাছাড়া তোর বাবা আর আমি ঠিক করেছি তোর সঙ্গে মেয়েটার বিয়ে দেব, তাহলে তো সে সারা জীবন আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকতে পারবে। কথাটা শুনিয়ে আশিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যেই বিচলিত হয়ে সে বলতে লাগলো, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চেনা নেই জানা নেই, হুট করে বলছো একটা মেয়েকে আমার বিয়ে করতে হবে। আমি পারবো না। তাছাড়া আমি তোমাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, আমি একটা মেয়েকে ভালোবাসি। তাকে খুঁজে পেলে আমি তাকেই বিয়ে করব। একদম ফাজলাম মাখা কথা বলবি না তো। তোর বাবা আর আমি ঠিক করে রেখেছি এই মেয়েকেই তুই বিয়ে করবি। তার মানে তোকে এই মেয়েকেই বিয়ে করতে হবে। আমরা তোকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। আমাদেরকে কোন অধিকার নেই নাকি তোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার? তোমাদের 100 বার অধিকার আছে, কিন্তু একটা মেয়েকে আমি ভালোবাসি, মেয়েটাও আমাকে অনেক বেশি ভালোবাসে। হয়তো একটু অভিমান করে দূরে চলে গেছে, কিন্তু যেদিন আমি মেয়েটাকে খুঁজে পাবো সেদিন আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, সে সময় হলে দেখা যাবে। এখন বাড়ির ভিতরে গিয়ে বিশ্রাম কর, আমার অনেক কাজ পড়ে আছে। আমি কাজগুলো শেষ করি, তোর জন্য খাবারের ব্যবস্থা করি। তখন আশিক আর কোনো কথা বলল না, চুপচাপ বাড়ির ভিতরে চলে গেল। কিন্তু অঘটন ঘটল বাড়ির ভিতরে যেতেই। প্রিয়াঙ্কা সেই রুমেই থাকে যে রুমে কিনা আশিক থাকতো। আশিক রুমে প্রবেশ করেই তার রুমে একটা অপরিচিত মেয়েকে শুয়ে থাকতে দেখে প্রচণ্ড পরিমাণে ক্ষেপে গেল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা ছেলে রুমে এসে শুয়ে আছেন, আপনি নিজেকে কি মনে করেন, প্রিন্সেস ডায়না নাকি? আবার আমার মা বাবার মাথা খেয়ে বসে আছেন। আমি
যেন আপনাকে বিয়ে করি। আপনার কি খেদে কোনো কাজ নেই? আশিকের এমন খরগোশ কণ্ঠস্বর শুনে ঘুমন্ত অবস্থায় চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বসে প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কাকে দেখে আশিক তো একদম অবাক হয়ে বলতে থাকে। আরে তুমি এখানে কি করছো আর কিভাবে এলে? আশিকের কথায় চোখ তুলে তাকায় প্রিয়াঙ্কা। আশিককে দেখে সেও অনেক অবাক হয় আর লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলতে থাকে। সেই একই প্রশ্ন তো আমারও। তুমি এখানে কি করতে এসেছো? তখন তো খুব বলেছিলে আমায় ভালোবাসো না, এখন কেন আমার পেছন পেছন এই পর্যন্ত চলে এসেছো? আরে পাগলি, এটা আমাদের বাড়ির। এই বাড়িতে আমি আসবো নাকি আসবে? তখনই পিছন থেকে আশিকের আম্মু আশিক আর প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে। দেখলে তো, আল্লাহ চায় তোমাদের দুজনের মিলন হোক, তাই তো অবশেষে ঘুরিয়ে ফিরিয়ে দুজনকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যাতে তোমরা দুইজন এটা বুঝতে পারো তোমাদের মিলন আল্লাহ প্রদত্ত ঠিক করে রেখেছেন। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ। প্রিয়াঙ্কা বাসা থেকে চলে আসার পর আমি তাকে কত জায়গায় খুঁজেছি, তার কোনো ঠিক নেই। কিন্তু আজ আমি এভাবে এখানে এসে ওকে পেয়ে যাব, এটা আমি কোনো দিন কল্পনাও করিনি। সত্যি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তা না হলে কেন তাকে এখানেই আসতে হবে? এখন তাহলে আমরা বিয়ের আয়োজন করতে পারি। এখন তো আর কারো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা কেন থাকতে যাবে? যেখানে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি, সেখানে আমার কোনো সমস্যা নেই। তোমরা চাইলে আজকেই বিয়ের আয়োজন করতে পারো। কিন্তু আমার সমস্যা আছে। আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার এমন একটা শুভ জন্মদিনে তিনি যদি আমার পাশে না থাকেন, তাহলে সম্পূর্ণ কাজটাই আমার কাছে অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যেমনটা চাও তেমনটাই হবে। আমি আজকেই আঙ্কেলকে ফোন করে এখানে চলে আসতে বলছি। তারপর ওনার সম্মতিতেই আমি তোমাকে আমার বউ বানাবো। এরপর ঠিক তখনই আশিক প্রিয়াঙ্কার বাবার নাম্বারে ফোন করে আর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে প্রিয়াঙ্কার বাবা সেদিন রাতেই পঞ্চগড় চলে আসেন। তারপর নিজে দাঁড়িয়ে থেকে আশিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে দেন। বিয়ের সমস্ত কাজকর্ম শেষ হলে তিনি আশিকের মা বাবাকে সামনে দাঁড় করিয়ে রেখে প্রিয়াঙ্কাকে আশিকের হাতে তুলে দিয়ে বলেন। আমি বাবা হয়ে আমার দায়িত্ব পালন করতে পারলাম না, কিন্তু তোমার কাছে আমার মেয়েকে রেখে গেলাম। আশা করি তোমার কাছে আমার মেয়েটা সুখে থাকে। আশিক তখন প্রিয়াঙ্কার বাবার হাত দুটো ধরে বলতে থাকে। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আপনার মেয়ে আমার কাছে, আমার পরিবারের কাছে অনেক ভালো থাকবে। হ্যাঁ ভাই সাহেব, একদমই তাই। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই আদরে থাকবে। আমি তাকে কখনোই কোনো কষ্ট পেতে দেব না। রাবেয়া মারা যাওয়ার পর যখন আপনারা এখান থেকে চলে গেছেন, তখন কত চেষ্টা করেছি মেয়েটার সঙ্গে একবার একটু দেখা করার জন্য, কথা বলার জন্য, কিন্তু আপনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখেননি। সেটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। কারণ আমি মনে মনে ভাবতাম আপনাদের সঙ্গে যোগাযোগ হলেই আপনারা প্রিয়াঙ্কাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন। আমি আমার স্ত্রীর রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্ন আমার কাছ থেকে দূরে সরাতে চাইনি। কিন্তু আমার সেই একটা ভুলের কারণেই এতটা বছর আমার মেয়েটাকে কতটা কষ্ট করতে হয়েছে জানি না। এর জন্য আমি আমার স্ত্রীর কাছে কখনো ক্ষমা পাবো কিনা তাও জানি না। বাবা প্লিজ, তুমি নিজেকে আর ছোট করো না। তুমি তোমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছো আমাকে ভালো রাখার জন্য, কিন্তু আমার কপালে যেটা আছে সেটা তো হবেই। সেটা তো আর কেউ ফেরাতে পারবে না। তবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তা না হলে আশিকের সঙ্গে কেন আমার পরিচয় হলো, আর কেনই বা আমি হুট করে এখানে চলে আসলাম? হ্যাঁ রে মা, সত্যি আল্লাহ উত্তম পরিকল্পনা করে আল্লাহ ঠিক করে রেখেছিলেন বলেই আজ এমনটা হলো। আমি দোয়া করি সবসময় তুমি সুখী থেকে। যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তুমি আমায় একটা কল দিও শুধু। আমি সবকিছু ফেলে রেখে তোমার কাছে চলে আসবো। এই বলে প্রিয়াঙ্কার বাবা তাদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আর এদিকে প্রিয়াঙ্কা বাবার চলে যাওয়ার পথ পানে চেয়ে কান্না করতে থাকে। আশিক তখন প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতে থাকে। প্লিজ কান্না করো না তুমি, তোমার চোখে কান্না মানায় না। বহু বছর অনেক কান্না করেছো, এখন আর তোমাকে কান্না করতে দেব না। এই কান্নাটা কষ্টের নয়, এই কান্নাটা সুখের, এটা প্রাপ্তির। সব কিছু হারিয়েও আবারও সব কিছু ফিরে পেলাম। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে কান্না করলে চলবে? তো কি করতে হবে? সেটাও আমাকে বলে দিতে হবে নাকি? আমি কি করে জানবো?
আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো কিছু জানতে হবে না, আমি সব করছি। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে রুমের ভিতরে চলে গেল, আর সাথে সাথেই দরজাটা বন্ধ করে দিল। আর বদ্ধ ঘরে ফিরে পাওয়া প্রেমের এক নতুন গল্পের সূচনা করলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।